মহিষাদল। মেদিনীপুর জেলায় রাজা উপাধিধারী স্থানীয় ভূস্বামীর সংখ্যা অনেক। একদা আঞ্চলিক প্রভাব প্রতিপত্তি এদের এত বেশি ছিল যে এরা দেশের শাসনকর্তার নামমাত্র অধীনতা স্বীকার করে ছোট ছোট ক্ষুদে রাজার মতন প্রায় স্বাধীনভাবে নিজেদের জমিদারিতে রাজত্ব করতেন। পাইক, লাঠিয়াল ইত্যাদি নিয়ে এইসব রাজা জমিদার নিজেদের সেনাবাহিনীও পোষণ করতেন। জমিদারির মধ্যে প্রজাদের বিক্ষোভ দমন করা এবং সংকটকালে দেশের প্রধান দণ্ডমুণ্ডের কর্তার পাশে দাঁড়িয়ে সাহায্য করাই ছিল এইসব জমিদারদের পোষ্য সেনাদলের প্রধান কাজ। এছাড়া নিজেদের সীমাবদ্ধ এলাকায় রাজকীয় ঠাট বজায় রাখার জন্য সেনাদলের প্রয়োজন হতো। সামন্ত যুগের ঐতিহাসিক বৈশিষ্ট্যই ছিল তাই। সারা দেশটা ছিল কতকটা ছোট ছোট বিচ্ছিন্ন দ্বীপের মতন রাজ্যে বিভক্ত। একটি খণ্ডরাজ্যের সঙ্গে অন্য রাজ্যের যোগাযোগ করাও ছিল কষ্টকর। কেন্দ্রীয় শাসনকর্তার শাসনদণ্ড এইসব খণ্ডরাজ্য পর্যন্ত পৌঁছত না। সুতরাং স্থানীয় জমিদারদের পক্ষে কতকটা মগের মুল্লুকের বাচ্চা সাকোর মতন বাস করা সম্ভব হতো। আজ অবশ্য সে যুগ চলে গেছে। এখন রাজকাহিনী তাই রূপকথার মতন শোনায়। মহিষাদলের সাধারণ মানুষের ইতিহাস, লোকসমাজের ইতিহাস এবং মহিষাদল রাজবংশের ইতিহাস এক নয়, সমগ্র ইতিহাসের একাংশ মাত্র। তবু ইতিহাসের একটি পৃষ্ঠাও যখন ইতিহাস, তখন সেই ইতিহাস জানা দরকার। ঝাড়গ্রাম, মেদিনীপুর, নারায়ণগড়, নারাজোল, ময়না, তমলুক, বগরি, চন্দ্রকোনা, ঘাটাল প্রভৃতি অঞ্চলে বড় বড় জমিদার রাজা আছেন। এই সব বড় জমিদার রাজাদের মধ্যে মহিষাদলের রাজারা অন্যতম। প্রায় ৩২৩ বর্গমাইল জুড়ে মহিষাদল রাজ্যের বিস্তৃতি এবং অধিকাংশ জমিদারি তমলুক মহকুমার অন্তর্ভুক্ত। অন্যান্য আরও অনেক রাজবংশের মতন মহিষাদল রাজবংশের গোড়ার ইতিহাস অন্ধকারে আচ্ছন্ন। তার কারণ, গোড়ার ইতিহাস কোনো রাজবংশেরই খুব উল্লেখযোগ্য নয়। ইতিহাসের অন্ধকারাচ্ছন্ন কাল কেন্দ্র করেই সাধারণত জনশ্রুতি পাখা বিস্তার করে। বংশানুক্রমিক ধারাবাহিক ইতিহাসের যাঁদের প্রয়োজন বেশি, ব্র্যাকেটে যেমন রাজারাজরাদের ব্র্যাকেট ক্লোজড, তাঁরা পরে যোগ্য ব্যক্তিদের দিয়ে বংশচরিত রচনা করিয়ে নেন। মুশকিল হয় আদিপুরুষ কিভাবে রাজ্য পেলেন তাই নিয়ে সেখানে সুন্দর কল্পনার সাহায্যে মনোরম কিংবদন্তি রচনা করে ইতিহাসের তথ্যশূন্য স্থান ভরাট করা হয়। তাই দেখা যায় বাংলাদেশের অধিকাংশ রাজবংশের আদিপুরুষদের রাজ্যলাভের প্রায় একই কাহিনী সর্বত্র প্রচলিত। অনাদিলিঙ্গ শিবের উৎপত্তির কাহিনীর মতন রাজবংশের আবির্ভাবের ও উৎপত্তির কাহিনীও সর্বত্র একরকম প্রায়। ইতিহাসের যুগসন্ধিক্ষণে সাধারণত পাঠান মোগল যুগে বাংলার বাইরে থেকে অনেকে যোদ্ধা ও ব্যবসায়ীর বেশে ভাগ্যান্বেষণে এসেছিলেন এদেশে। তারপর ভাগ্যচক্রে তাঁরাই কেউ কেউ জমিদারি ও রাজ্য খিলাত পেয়ে বাংলার বড় বড় ভূস্বামী রাজা হয়ে বসেছেন। বাংলার রাজনৈতিক ইতিহাসে নয়, শুধু সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসেও এইসব বহিরাগত রাজবংশ একটি বিচিত্র অধ্যায় জুড়ে রয়েছে। অনেকে দেখা যায় জমিদারির পরিচালনায় এদেশি বাঙালি দেওয়ান, ম্যানেজার ও আমলাবর্গের সাহায্য নিয়েছেন, কিন্তু সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নিজেদের দেশগত ও কুলগত স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখতে কুণ্ঠিত হননি। সামাজিক মিলন মিশ্রণের দিক থেকেও তাঁরা ব্যবধান রক্ষা করাই বাঞ্ছনীয় মনে করেছেন। বিবাহের ব্যাপারে, পোষ্যপুত্র গ্রহণের ব্যাপারে, সামাজিক লেনদেনের ব্যাপারে তাঁরা বাঙালি সমাজ থেকে বিচ্ছিন্ন থেকেই নিজেদের আভিজাত্য রক্ষা করেছেন। বাংলার মধ্যযুগীয় সমাজের এও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। শোনা যায় উত্তরপ্রদেশের সামবেদীয় ব্রাহ্মণ বংশের জনৈক জনার্দন উপাধ্যায় মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা। ১৬শ শতাব্দীর মাঝামাঝি কোনো সময় পাঠান মোগল সংঘর্ষের সন্ধিক্ষণে
তিনি নাকি ব্যবসা বাণিজ্যের জন্য এদেশে এসেছিলেন। বর্ধমান রাজবংশের আদিপুরুষও তাই এসেছিলেন বলে কথিত আছে। কেউ কেউ বলেন জনার্দন মোগল সেনাদলের একজন কর্মচারী রূপে বাংলাদেশে এসেছিলেন। যেভাবেই আসুন, স্থানীয় ভূস্বামীদের উৎখাত করে তিনি মহিষাদল রাজ্যের জমিদারি পেয়েছিলেন। কাহিনীতে এ ঘটনারও উল্লেখ আছে, ঠিক বর্ধমান রাজবংশের কাহিনীর মতন। অন্যান্য আরও অনেক রাজবংশের আদি কাহিনীও তাই। স্থানীয় জমিদার ছিলেন তখন জনৈক কল্যাণ রায়চৌধুরী। সেই একই সনাতন কৌশলে জনার্দন উপাধ্যায় তাঁর জমিদারিটি গ্রাস করে ফেলেন। কল্যাণ রায় বকেয়া খাজনার দায়ে জনার্দনের শরণাপন্ন হয়ে শেষে তাঁকে জমিদারি সমর্পণ করতে বাধ্য হন, যেমন আরও অনেকে হয়েছেন। এছাড়া কথিত কল্যাণ রায় সম্বন্ধে আর বিশেষ কিছু জানা যায় না, জানবার উপায়ও নেই। গল্প ও কাহিনী আছে শুধু। শোনা যায় বীরনারায়ণ রায় ব্র্যাকেটে মতান্তরে বড়িয়া রায় ব্র্যাকেট ক্লোজড ছিলেন রায়বংশের আদিপুরুষ। কল্যাণ রায় হলেন তাঁর অধস্তন ষষ্ঠ পুরুষ। কল্যাণ রায় নাকি একটি খাল কেটে কংসাবতী ব্র্যাকেটে কাঁসাই নদীর সঙ্গে হলদি নদীর যোগাযোগ করে দিয়েছিলেন, তাই তার নাম হয়েছে রায়খালী। এই বংশের হৃদয়রাম ও উদয়রাম নামে আরও দুজন রাজার নাম লোকমুখে শোনা যায়। এই দুই রাজার একজনের নামে একটি পুকুর আর একজনের নামে একটি গড় আছে, হৃদয়রামের পুকুর ও উদয়রামের গড়। এছাড়া নিদর্শন বলে আর কিছু নেই এবং রাজার রাজকীয় অস্তিত্ব বোঝার মতন প্রমাণও নেই। মোগল আমলে জনার্দন উপাধ্যায় মহিষাদলের জমিদারি পান। কি উপায়ে পান তা বর্তমানে তিমিরাবৃত। রাজবাড়ির অস্ত্রাগারে দুটি মূল্যবান নিদর্শন আছে। বৈরাম খাঁর নামাঙ্কিত একটি সুন্দর তরবারি এবং সোনালী চিত্র সমন্বিত কবি ফিরদৌসির শাহনামা গ্রন্থের কপি। মোগল যুগের চিত্রকলার এই মূল্যবান নিদর্শনটি এবং তরবারিখানি শোনা যায় জনার্দন উপাধ্যায় মোগল বাদশাহের কাছ থেকে উপহার স্বরূপ পেয়েছিলেন। রাজবাড়ির মধ্যে দ্রষ্টব্য জিনিসপত্রের মধ্যে এই দুটি সবচেয়ে উল্লেখযোগ্য। জনার্দনের মৃত্যুর পর তার এক পুত্র দুর্যোধন বা দুর্জন উপাধ্যায় কয়েক বছর রাজত্ব করেন। দুর্যোধনের পর রামশরণ উপাধ্যায়, রাজারাম উপাধ্যায়, শুক্লাল উপাধ্যায়, আনন্দলাল উপাধ্যায় ও তাঁর সহধর্মিণী রানী জানকী রাজত্ব করেন। 1770 খ্রিস্টাব্দে আনন্দলালের মৃত্যুর পর রানী জানকী রাজ্যভার গ্রহণ করেন। তমলুকের একজন বৃদ্ধ চরক গাজনের সন্ন্যাসীর তরজা গানে মহিষাদল রাজবংশের এই কাহিনীর উল্লেখ আছে। 1 নম্বর ফুটনোট। গানটি মেদিনীপুরের ইতিহাস অনুরাগী শ্রী রাসবিহারী রায় তাঁর অধুনালুপ্ত মেদিনী বাণী পত্রিকার ব্র্যাকেটে ফাল্গুন চৈত্র 1346 ব্র্যাকেট ক্লোজড মহিষাদল রাজবংশ প্রবন্ধে উদ্ধৃত করেছেন। আবার টেক্সটে ফিরে আসছি। তরজা গানটির মধ্যে জনার্দন থেকে রানী জানকী দেবী পর্যন্ত নাম উল্লেখ করা হয়েছে। আগুহাটে রাজা কল্যাণ পাছু জনার্দন, দুই রাজাতে চলে যায় বৈকুণ্ঠ ভবন, দেশে পড়ে কান্নাকাটি দয়াল রাজার গুণে, সস্তা দরে ধান বিকালো নাহি ধরে গুণে, আম আইলো দেশে রে ভাই পড়ে গেল সারা, ঘুরে প্রজা রামশরণকে রাজ্যে দেখে খাড়া, রামের মতো প্রজা পালে রাজা রাজা রাম, সুখের হাসি প্রজার মুখে ফুটে অবিরাম, 45 ধাক্কা খেয়ে মুখে নাইক বাক, এদিকে শুক্লাল চলে পেয়ে জমের ডাক, দূরাদৃষ্ট প্রজার কষ্ট কেবা আর দেখে, আন্দিলাল তো পর বিষয়ের পাছে চোখ রাখে, মারহাট্টায় কাট্টা কুট্টা লুট্টা পুট্টা খায়, মায়ের মতো রানী জানকী বাঁচায় সেই দায়, ধর্মেমতী রানী জানকী আন্দিলালের জায়া, দেউল কীর্তি রাখি শেষে ছাড়িলেক কায়া, সাহেব সুবা এলো দেশে জাত নাইকো থাকে, গায়ে এলে ভাতের হাঁড়ি হাঁড়ি পাড়ায় রাখে, সত্য গেল কলি এলো হারামের হলো দেশ,
মহিষাদলে গোপাল সত্য পালা হলো শেষ। তরজাওয়ালা ইতিহাসের নির্ভুল ভাষণ দেবে এমন আজগুবি ধারণা করা অর্থহীন। কবিয়াল বা তরজা গায়করা সকলেই প্রায় পেট্রন রাজা মহারাজাদের পোষ্য ছিলেন এবং কবি গানে ও তরজা গানে দেবদেবীর মাহাত্ম্যের চেয়েও রাজাদের মাহাত্ম্য কীর্তন করতেন বেশি। রামের মতো প্রজা পালে রাজা রাজা রাম, এ কথা শ্রী রামচন্দ্রের কালেই সত্য ছিল কিনা বলা যায় না। তখন মহিষাদলে রাজারামের কথা না তোলাই ভালো। জানকী দেবী অবশ্য প্রজাপ্রিয় রানী ছিলেন, ধর্মকর্মে তার নিষ্ঠা ছিল যথেষ্ট এবং দেবদেউল তিনি প্রতিষ্ঠাও করেছেন অনেক। ধর্মপ্রাণ রানী হলেও রাজকার্য পরিচালনায় তার মতন দক্ষতা বোধ হয় রাজবংশের আর কেউ দেখাতে পারেননি। যুদ্ধবিদ্যায় পারদর্শী বিদেশি সৈন্যদের দিয়ে তিনি নিজের দেশীয় সেনাদলকে ভালোভাবে সামরিক বিদ্যা শিক্ষা দেবার ব্যবস্থা করেন। তাঁর স্বামী আনন্দলাল উপাধ্যায় মনে হয় বর্গীর হাঙ্গামার সময় একদল পর্তুগিজ গোলন্দাজ সৈনিক নিযুক্ত করেন রাজ্য রক্ষার জন্য। জমিদারির মধ্যে তাদের বসবাসের উপযোগী নিষ্কর সম্পত্তি ও গ্রাম দান করেন। এখনও সেই গ্রামে তাদের বংশধররা বসবাস করছেন। ঊনবিংশ শতাব্দীর গোড়াতে 1804 সালে রানী জানকীর মৃত্যুর পর রাজ্যে নানা দিক থেকে বিশৃঙ্খলা দেখা দেয়। প্রধানত উত্তরাধিকার নিয়েই বিশৃঙ্খলা ধূমায়িত হয়ে ওঠে। পোষ্যপুত্রের দাবি নিয়ে, রাজ্যের অধিকার নিয়ে বিবাদ ও মামলা মোকদ্দমায় বহুদিন চলে যায়। রানী জানকীর মৃত্যুর পর গুরুপ্রসাদ গর্গ, ভবানীপ্রসাদ ও কালীপ্রসাদ গর্গ কিছুদিন রাজত্ব করেন। গুরুপ্রসাদের মৃত্যুর পর রানী মন্থরা দেবী তাঁর পুত্র জগন্নাথ গর্গকে রাজ্যের ন্যায্য উত্তরাধিকারী রূপে দাঁড় করান। মতিলাল পাঁড়ে এই দাবির বিরুদ্ধে পোষ্যপুত্রের অধিকার নিয়ে মোকদ্দমা করেন। মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত চলে এবং অবশেষে জগন্নাথ গর্গের মৃত্যুর পর 1822 সালে তাঁর সহধর্মিণী ইন্দ্রাণী দেবী রাজ্যভার গ্রহণ করেন। পরে তাঁর পুত্র রামনাথ গর্গ সাবালক হয়ে রাজা হন। রামনাথের সহধর্মিণী রানী বিমলা দেবী পতির সঙ্গে সহমরণ বরণ করেছিলেন। হাওড়ায় রামকৃষ্ণপুর ঘাটে এই ঘটনা ঘটেছিল। তখন বেন্টিঙ্ক সহমরণ ও সতীদাহ আইনত নিষিদ্ধ করেছেন। অবৈধ বলে ঘোষিত হওয়া সত্ত্বেও যে এদেশে সতীদাহ ও সহমরণ আরও কিছুদিন ধরে প্রচলিত ছিল তার প্রমাণ এরকম আরও পাওয়া যায়। একটা প্রশ্ন এই প্রসঙ্গে মনে জাগে, বাংলাদেশে সহমরণ ও সতীদাহ প্রথার যে ঢেউ এসেছিল তা কি বাইরে থেকে আমদানি হয়েছিল, না এদেশের সামাজিক রীতি হিসাবে স্বাভাবিকভাবে তার বিকাশ হয়েছিল? ভাববার কথা। উত্তর ভারতের সামাজিক প্রথা ক্রমে বাংলার সমাজে গৃহীত ও অনুকৃত হয়েছিল কিনা বলা যায় না। রামনাথ ও বিমলা দেবীর পর মহিষাদলে আরও অনেকে রাজত্ব করেছেন। তাঁদের কাহিনীর এমন কিছু বৈচিত্র্য নেই যা ইতিহাসের উপাদান হিসাবে সবিস্তারে বর্ণনার যোগ্য। মহিষাদল রাজবাড়িতে বসে ভবানীতলার গল্প শুনছিলাম। রাজা ভবানীপ্রসাদ গর্গ শোনা যায় ভবানী দেবীর আরাধনা করতেন এবং যেখানে বসে করতেন সেই স্থানটিকে ভবানীতলা বলে। ভবানীতলায় আগে নরবলি হতো বলে কথিত আছে। রাজারা অনেকে প্রজাদের দণ্ড দিতেন ভবানীতলা মে লে যাও বলে। ভবানীতলা মে লে যাও কথা বলার অর্থ নরবলি দেবার জন্য নিয়ে যাও। প্রাণদণ্ড এইভাবে দেওয়া হতো। মা ভবানীর কাছে প্রজার মুণ্ড উৎসর্গ করে দোর্দণ্ড প্রতাপ রাজারা প্রজাদের শাস্তি দিতেন। ইংরেজ আমলে নাকি সাহেবরাও এই প্রথা অনুকরণ করেছেন কিছুদিন। কোম্পানির আমলের সাহেবরা এদেশি লোকদের যখন প্রাণদণ্ড দিতেন তখন এরকম ভবানীতলায় নিয়ে গিয়ে নরবলি দিতেন। মহিষাদলের ভবানীতলায় এরকম অনেক প্রজার মুণ্ড আজও মাটি খুঁড়ে পাওয়া যায় শুনেছি। মধ্যযুগের সমাজের সবচেয়ে ভয়ঙ্কর ঐতিহাসিক নিদর্শন এই মুণ্ডগুলি। মহিষাদল নামের উৎপত্তি সম্বন্ধে নানা মুনির নানা মত আছে। কেউ বলেন গেঁওখালী, মহিষাদল প্রভৃতি অঞ্চল আগে যখন দ্বীপের মতন ছিল
তখন তার আকার ছিল কতকটা মহিষের মতন। মহিষ সদৃশ দ্বীপ বলে নাম হয়েছে মহিষাদল। কেউ বলেন সমুদ্র তীরবর্তী এই দ্বীপের জঙ্গলে পূর্বে বন্য মহিষের বাস ছিল। দলে দলে তারা বনে জঙ্গলে বিচরণ করে বেড়াত। মহিষের সেই অতীতের স্মৃতি মহিষাদল নামের মধ্যে বিরাজ করছে। কেউ বলেন এ অঞ্চলে মাহিষ্য জাতির আদি ও প্রধান বসতি বলে স্থানের নাম হয়েছে মহিষাদল। এরকম আরও অনেক বিবরণ উল্লেখ করা যায়। মাহিষ্য জাতির সঙ্গে মহিষাদল নামের সম্পর্ক থাকা অসম্ভব নয়। মেদিনীপুর ও দক্ষিণ পশ্চিমবঙ্গের ইতিহাসে মাহিষ্যদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দানের কথা মনে করলে দু চারটি স্থানের নাম তাঁদের নামের সঙ্গে সংশ্লিষ্ট থাকা আদৌ অস্বাভাবিক বলে মনে হয় না। সমুদ্র তীরবর্তী ধীবরদের দানও মেদিনীপুরের তথা বাংলার সংস্কৃতিতে সামান্য নয়। নদীমাতৃক বাংলার লোকায়ত সংস্কৃতির আদি ভিত্তি ধীবররাই প্রধানত গড়ে তুলেছিলেন, একথাও ভুলে যাওয়া উচিত নয়। প্রাচীন তাম্রলিপ্ত রাজ্য বহুদূর পর্যন্ত যে বিস্তৃত ছিল এ কথা প্রত্যেক ঐতিহাসিকই স্বীকার করেন। আসল নগরটি খুব বড় ছিল না হয়তো, এবং ঠিক তার ভৌগোলিক অবস্থানটি আজ নির্ণয় করাও রীতিমতো কঠিন। সাময়িক খেয়াল বা শখের বশবর্তী হয়ে দু চারটে কোদালের কোপ দিয়ে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনো স্থান থেকে পাওয়া গেলেই বলা যায় না যে প্রাচীন তাম্রলিপ্তের কেন্দ্রটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মেদিনীপুরের একটা বিরাট অঞ্চল জুড়ে পাওয়া গেছে এবং এখনও পুষ্করিণী খননকালে পাওয়া যায়, কিন্তু প্রাচীন তাম্রলিপ্ত বন্দর ও নগর ঠিক কোথায় ছিল তা অনুমান করতে হলেও তার জন্য আজ অনেক খোঁড়াখুঁড়ি, অনেক শ্রম সাপেক্ষ অনুসন্ধান করা প্রয়োজন। তাম্রলিপ্তের অবস্থানের কথা বাদ দিয়েও একথা বলা যায় যে তার সাংস্কৃতিক বিকিরণ কেন্দ্র বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল। মহিষাদল গেঁওখালি পর্যন্ত তো ছিলই, আরও দক্ষিণে ২৪ পরগনার আদিগঙ্গার তীর পর্যন্ত ছিল। এইসব অঞ্চল থেকে তার প্রত্যক্ষ ও পরোক্ষ নিদর্শনও কিছু কিছু পাওয়া যায়। মাটি খুঁড়লে হয়তো আরও অনেক বেশি নিদর্শন ব্র্যাকেটে বৌদ্ধ ও জৈন সংস্কৃতির ব্র্যাকেট ক্লোজড পাওয়া যেতে পারে। তমলুকের দক্ষিণাংশের নাম একসময় মালঝিটা ছিল। প্রাচীন ঐতিহাসিক দলিলপত্রে মালঝিটার নাম পাওয়া যায়। মনে হয় হলদি নদীর ধার থেকে কাঁথি পর্যন্ত প্রাচীন মালঝিটা পরগনার বিস্তৃতি ছিল। হিজলি, নন্দীগ্রাম প্রভৃতি অঞ্চল মালঝিটার মধ্যে পড়ে। গড় মালঝিটার বরামচণ্ডী ও রঙ্কিনী দেবী আছেন। রঙ্কিনী দেবী সম্বন্ধে অনেক কাহিনী ও কিংবদন্তি প্রচলিত আছে। অপ্রকাশিত প্রাচীন একটি তালপত্রের পুঁথি থেকে মহিষাদল রাজবংশের সঙ্গে সংশ্লিষ্ট এই কাহিনীটি উদ্ধার করা হয়েছে। কাহিনী এই: লোকের বিশ্বাস অপুত্রকরা রঙ্কিনী দেবীর বরে পুত্রলাভ করেন, সেই জন্য তাঁর কাছে পুত্রলাভের বাসনা চরিতার্থ করার জন্য অনেক লোকের সমাগম হয়। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে শুকলাল উপাধ্যায় মহিষাদলের রাজা ছিলেন। দীর্ঘকাল তিনি নিঃসন্তান ছিলেন। এই অবস্থায় খুব মনকষ্টে তিনি দিন কাটাতেন। একদিন এই সময় তিনি রঙ্কিনী দেবীর স্বপ্নাদেশ পান যে তাঁর বাসনা শীঘ্রই পূর্ণ হবে। সস্ত্রীক তিনি রঙ্কিনী দেবীর কাছে মালঝিটাতে এসে অঙ্গীকার করে যান যে যদি তাঁর পুত্র সন্তান হয় তাহলে তিনি দেবীর পূজার বিশেষ ব্যবস্থা করে দেবেন। যথাকালে তাঁর যে পুত্র হল তার নাম আনন্দলাল উপাধ্যায়। রাজা শুকলাল রঙ্কিনী দেবীর শারদীয়া বৃত্তি ৩৯ টাকা এবং বরামচণ্ডী দেবীর বৃত্তি ২২ বংশানুক্রমিক দেবসেবার জন্য দান করেন। দেবীর সেবায়িতরা এই বৃত্তি বংশানুক্রমে ভোগ করছেন। বরামচণ্ডী ও রঙ্কিনী দেবীর এই কাহিনীর অবশ্য কোনো গুরুত্ব নেই। এরকম পুত্র সন্তানের কামনা চরিতার্থের কাহিনী বাংলার বহু দেবদেবীর মাহাত্ম্য কথার মধ্যে পাওয়া যায়। রঙ্কিনী দেবীর কোনো দৈবশক্তির বিশেষত্ব এর মধ্যে প্রকাশ পায় না। বরামচণ্ডী যে একেবারে বিশুদ্ধ বনদেবী
এবং আদিবাসীদের দেবী, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আদিবাসী সমাজ ও উপরের হিন্দু সমাজ উভয় সমাজ থেকে বিচ্ছিন্ন বিভিন্ন জাতি উপজাতির মধ্যে ব্র্যাকেটে যেমন পশ্চিমবঙ্গের বাউরিদের মধ্যে ব্র্যাকেট ক্লোজড বরামচণ্ডীর পূজার অত্যধিক প্রচলন আছে দেখা যায়। পশ্চিমবঙ্গের লৌকিক দেবদেবীর মধ্যে রঙ্কিনী দেবীর বিশেষ একটা গুরুত্বপূর্ণ স্থান আছে বলে মনে হয়। ঊনবিংশ শতাব্দীতে পর্যন্ত প্রাচীন সংবাদপত্রের বিবরণে দেখা যায় যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে রঙ্কিনী দেবীর পূজায় নরবলি হতো। ভয়াবহ তান্ত্রিক দেবী বলে রঙ্কিনী দেবীর প্রসিদ্ধির কথা আজও লোকমুখে শোনা যায়। মেদিনীপুর ও বর্ধমান অঞ্চলে আমরা বিশেষভাবে শুনেছি। রঙ্কিনী দেবীর প্রতাপ উড়িষ্যা অঞ্চলেও আছে। মালঝিটা পরগনায় রঙ্কিনী দেবীর পূজার প্রচলন কৌতূহল উদ্রেক করে। প্রশ্ন ওঠে, রঙ্কিনী দেবীর সত্যকার পরিচয় কি? তার কোনো ইতিবৃত্ত রচনা করা যায় কি না? মহিষাদলের রাজারা উত্তরপ্রদেশবাসী, তাঁরা বাঙালি নন। উত্তরপ্রদেশের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক যোগসূত্র তাঁদের এখনও ছিন্ন হয়নি। মনে হয় মাহেশ্বরা ও অন্যান্য স্থানীয় আদিবাসীরা পূর্বে মেদিনীপুরের এইসব অঞ্চলে কর্তৃত্ব করতেন। সামন্ত যুগের প্রকৃত অধিপতি ছিলেন তাঁরাই। তারপর ঐতিহাসিক ঘটনাচক্রে বিদেশি ক্ষত্রিয় যোদ্ধা ও ব্যবসায়ীরা যখন ভাগ্যান্বেষণে এসে ছলে বলে কৌশলে এদেশের অন্যতম ভূস্বামী হন, তখন অন্যান্য ভূস্বামীদের মতন দান ধ্যান খয়রাত, পণ্ডিত পুরোহিতদের পোষকতা, দেবদেবীর বৃত্তিদান, দেবালয় নির্মাণ ইত্যাদি সুকর্ম তাঁদেরও করতে হয়েছে। ভূস্বামিত্বের মর্যাদা রক্ষার জন্য এসব কাজ করেননি এমন কোনো ভূস্বামী কেউ ছিলেন না এদেশে। প্রথমত মর্যাদা রক্ষার জন্য তাঁরা করতেন, দ্বিতীয়ত পুণ্যার্জনের লোভেও করতেন। দেবালয় নির্মাণ করলে, দেবদেবীর জন্য বৃত্তিদান করলে, ব্রাহ্মণ পণ্ডিত দু চারজন পোষণ করলে জীবনের সমস্ত পাপ ও গ্লানির বোঝা থেকে মুক্ত হয়ে পুণ্যের হেডকোয়ার্টার স্বর্গধামে যাত্রার পথ সুগম করা যায়, এরকম ধারণা সেকালে সর্বশ্রেণীর লোকের মধ্যে বদ্ধমূল ছিল। ভূস্বামীদের মধ্যে আরও প্রবলভাবে ছিল। মহিষাদলের রাজাদের পক্ষেও ধর্মপ্রাণতা ও বদান্যতার পরিচয় দেওয়া তাই অস্বাভাবিক নয়। মহিষাদল পরগনার রামবাগ গ্রামে রামজিউর মন্দির আছে। 1710 শতাব্দে রানী জানকী যে এই মন্দির প্রতিষ্ঠা করেন শিলালিপি থেকে তা জানা যায়। শুভমস্তু শকাব্দা 1710 1710 ... ভূমি পানন্দ লালস্য পত্নী শ্রী জানকী মুদা দদ শ্রীরামচন্দ্রায় মন্দিরঞ্চেদমুত্তমং। রামচন্দ্রের পূজা উত্তরপ্রদেশে প্রচলিত, বাংলাদেশে নয়। রামায়ণ বাংলাদেশে জনপ্রিয়। রামায়ণের কাহিনী নিয়ে বাংলা সাহিত্য সমৃদ্ধ ও পরিপুষ্ট, কিন্তু রামলক্ষ্মণ সীতা বা তাঁদের প্রধান অনুচর হনুমানজি কেউই বাংলার লোক দেবতাদের পূজিত নন। রাম লক্ষ্মণ সীতা হনুমানজিরা সব বিহার উত্তরপ্রদেশের লোক দেবতা। রামজিউর মন্দিরে এরা সকলেই প্রতিষ্ঠিত আছেন। এদের সঙ্গে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছেন উড়িষ্যার স্মৃতিরূপে, আর আছেন শালগ্রাম শিলা। রামজিউর পূজার ও দেবসেবার আয়োজনও বিপুল। রামজিউর রথও খুব বিখ্যাত রথ। পূজার ও সেবার কোনো ত্রুটি বিচ্যুতি হলে দেবতারা ক্রুদ্ধ হয়ে স্বপ্নে ভয় দেখান। হনুমানজি প্রহার পর্যন্ত করেন। প্রহারের একটি কাহিনী এই, দেবসেবার ত্রুটির জন্য একদিন হনুমানজি তাঁর ব্রাহ্মণ পূজারীকে উত্তম মধ্যম প্রহার করেন। প্রহার রাত্রিকালে ঘুমন্ত অবস্থায় করা হয়। প্রহারের দাগ কেটে বসে যায় পূজারীর সর্বাঙ্গে। পরদিন পূজারী ষোড়শোপচারে পূজা ও ভোগের ব্যবস্থা করে হনুমানজিকে শান্ত ও সন্তুষ্ট করে রেহাই পান। উল্লেখযোগ্য হল রামজিউর মন্দিরের প্রাঙ্গণের মধ্যে পঞ্চানন্দ ও শিবের দুটি মন্দিরও আছে। উত্তরপ্রদেশ ও উড়িষ্যার দেবদেবীর মধ্যে কোনো রকমে বাংলার দুজন লোকপ্রিয় গ্রামদেবতা নিজেদের আস্তানা করে নিয়েছেন বলে মনে হয়।
শিবের মন্দির তেমন বিস্ময়ের বস্তু নয়, পঞ্চানন্দের মন্দির নিশ্চয় বিস্ময়কর। পশ্চিমবঙ্গের সর্বত্র পঞ্চানন্দের সমান আধিপত্য নেই, যেমন শিবের আছে। পঞ্চানন্দের আধিপত্যের একটি সীমাবদ্ধ অঞ্চল আছে পশ্চিমবঙ্গে। হুগলি, হাওড়া, দক্ষিণ বর্ধমান থেকে আরম্ভ করে ভাগীরথীর পূর্ব তীরে 24 পরগনা জেলার দক্ষিণাংশ পর্যন্ত সেই আধিপত্য বিস্তৃত। হুগলি, হাওড়ায় ও দক্ষিণ 24 পরগনায় অত্যধিক আধিপত্য। মেদিনীপুরের কাঁথি ও তমলুক মহকুমায় দক্ষিণের নদী তীরবর্তী অঞ্চলে পঞ্চানন্দের প্রভাব কিছুটা বিস্তৃত হওয়া সম্ভব মনে করে আমরা অনেক অনুসন্ধান করেছিলাম। দু এক স্থানে ছাড়া পঞ্চানন্দের নামেরও কোনো উল্লেখ শুনিনি কোথাও। রামবাগে রামজিউর প্রাঙ্গণে শিবসহ পঞ্চানন্দকে দেখে মনে হয় দক্ষিণ 24 পরগনার পঞ্চানন্দ পূজার প্রবল তরঙ্গ ওপারেও কিছুটা ছিটকে গিয়েছিল। রামজিউর মন্দিরের পূর্বে রানী জানকী 1700 শকে গোপালজিউর মন্দির প্রতিষ্ঠা করেন। মহাসমারোহে গোপালজিউর পূজা ও সেবা হতো, প্রধানত রাজপরিবারের পোষকতায়। এ অঞ্চলে বাসুলি দেবী নামে বিখ্যাত দেবীও আছেন। বাসুলি চক নামে একটি স্থানও আছে দেবীর নামে। বাসুলি দেবী সম্বন্ধে যে কাহিনী প্রচলিত আছে তা এই: দেবী নিজেকে ব্রাহ্মণ কন্যা বলে পরিচয় দিয়ে কোনো ধীবর গৃহে অবস্থান করেন এবং তাকে পিতা বলে সম্বোধন করেন। দেবীর অবস্থানের পর ধীবরের অবস্থাও দিন দিন পরিবর্তন হতে থাকে। দেশাধিপতি এই সংবাদ পেয়ে রূপবতী ষোড়শী ব্রাহ্মণ কন্যাকে রাজপুরীতে নিয়ে আসার ব্যবস্থা করেন। দূতরা যখন ধীবর গৃহে উপস্থিত হয়ে এই ইচ্ছা প্রকাশ করেন, তখন দেবী ব্রাহ্মণ কন্যার রূপ ছেড়ে পাথরখণ্ডের রূপ ধারণ করেন। রাজদূতরা প্রস্থান করলে সমস্ত ঘটনা রাজাকে জানানো হলো। এদিকে ধীবরও পাথরখণ্ডটি সমুদ্র জলে নিক্ষেপ করল। অনন্তর জনৈক ব্রাহ্মণ সমুদ্রগর্ভে দেবীর আবির্ভাব স্বপ্নে দেখলেন এবং সেখান থেকে তাকে উদ্ধার করা হলো। দেবীর নাম হলো বাসুলি দেবী। চণ্ডীদাস সমস্যা প্রসঙ্গে তো বটেই, অন্যান্য দিক থেকেও বাংলার সাংস্কৃতিক ইতিহাসে বাসুলি দেবীর বিশেষ গুরুত্ব আছে। বাঁকুড়ার ছাতনা অঞ্চলে বাসুলি পূজার প্রচলন আছে। দক্ষিণ বাঁকুড়া থেকে এতদূর দক্ষিণে বাসুলি চক ও বাসুলি দেবীর অস্তিত্ব। এই দেবীর এককালীন পূজা প্রচলন সম্বন্ধে প্রশ্ন জাগায় মনে। উল্লেখযোগ্য হল ধীবরদের সঙ্গে বাসুলি দেবীর সম্পর্ক। ব্রাহ্মণ পূজারীর দখল কায়েম করার কৌশলটা খুবই সাধারণ কৌশল। সর্বত্র এই একই কৌশল নানাভাবে অবলম্বিত। মদ্য মাংসে পূজিত লৌকিক দেবী বাসুলি দেবী ক্রমে ব্রাহ্মণের কুক্ষিগত কিভাবে হলেন, তারই ইতিহাসটুকু কিংবদন্তির রূপকের মধ্যে আছে। মেদিনীপুরের এই দক্ষিণাঞ্চলের আরও অনেক দেবদেবীর কাহিনী ধীবরদের নিয়ে রচিত। এই রচনা কেবল নিছক কল্পনা নয়, এর মূলে ঐতিহাসিক সত্যও একটু আছে। সেই সত্যটুকু হচ্ছে বাংলাদেশের লোকায়ত সংস্কৃতির ভিত্তি রচনায় সমুদ্র ও নদী তীরবর্তী অঞ্চলের ধীবরদের দান অনস্বীকার্য।